আজকে আমরা আলোচনার বিষয়বস্তু রেখেছি ফ্ল্যাট রেজিস্ট্রেশন কস্ট ইন কলকাতা। মানে কলকাতায় যদি আপনি একটা প্রপার্টি কিনছেন, একটা ফ্ল্যাট কিনতে চাইছেন, সেটা যে কোনো কিছু হতে পারে। একটা 1 BHK হতে পারে ফ্ল্যাট, 2 BHK, 3 BHK, 5 BHK। তার ভ্যালুও বিভিন্ন রকম হবে। 30 লাখ হতে পারে, 50 লাখ হতে পারে, 1 কোটি হতে পারে, 1.5 কোটি হতে পারে। এটা যে যার যেমন সক্ষমতা, সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আপনারা একটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা ধার্য হচ্ছে সেই অ্যামাউন্টটা আপনাকে কিন্তু যিনি আপনি বায়ার, আপনি যার থেকে কিনছেন তিনি সেলারের সাথে যে ডিলটা হবে সেই ডিলটা তাকে পেমেন্ট করে দিতে হবে। এবার ওই পেমেন্টটা আপনি দিলেন, যেই অ্যামাউন্টটা, সেটা 50 লাখ হতে পারে, 30 লাখ হতে পারে, 20 লাখ হতে পারে, যে কোনো অ্যামাউন্ট। যে অ্যামাউন্টটা আপনি ফাইনাল করলেন সেই অ্যামাউন্টটা আপনাকে কিন্তু প্রপার্টি সেলার যিনি, তাকে দিয়ে দিতে হচ্ছে। এবার সেখানেই আপনার কিন্তু সমস্ত খরচ মিটে যাচ্ছে না, সেখানেই কিন্তু আপনি আপনার জিনিসটা নিজের করে পাচ্ছেন না। এখন হচ্ছে আপনি নিজের করে যখন পাবেন, নিজের নামে যখন এটাকে পাবেন পুরোপুরিভাবে, সেটার জন্য আপনাকে একটা আলাদা এক্সপেন্স করতে হবে, আর আলাদা একটা খরচ বহন করতে হবে। আজকে আমরা সেই আলোচনাটাকে রেখেছি। আনুমানিক কত টাকা সেখানে খরচ হতে পারে, একটা আনুমানিক আপনাদের আইডিয়া দিয়ে রাখি। যে ধরুন প্রপার্টি ভ্যালু যা হবে, সেক্ষেত্রে সেই প্রপার্টির যে ভ্যালু, মূল্য, যে অ্যামাউন্ট হোক, যদি ধরুন 10 লাখ বা 1 কোটি, ধরুন 1 কোটি হলো একটা প্রপার্টির মূল্য, তাহলে আপনি 1 কোটি টাকা আপনার প্রপার্টি সেলারকে 1 কোটি টাকা আপনাকে পে করে দিতে হচ্ছে। আপনি শুধু পে করলেন, জিনিস আপনার হলো না। আপনি আপনার নামে জিনিস নথিভুক্তিকরণ করানোর জন্য সরকারকে এবারে পেমেন্ট করতে হবে। সরকারকে কি পেমেন্ট করতে হবে? স্ট্যাম্প ডিউটি দিতে হবে। দেখুন, স্ট্যাম্প ডিউটি দিতে হবে আপনাকে, গভর্নমেন্টকে দিতে হবে, রেজিস্ট্রেশন ফিস দিতে হবে। এবার কি বলছে, সেটা রেজিস্ট্রেশন ফিস একটা অ্যামাউন্ট দিতে হয়, একটা পার্সেন্টেজ, সার্টেন পার্সেন্টেজ। স্ট্যাম্প ডিউটি একটা ডিফারেন্স হয় অ্যামাউন্টের বেসিসে, কত অ্যামাউন্টের আপনি প্রপার্টি কিনছেন তার উপরে ভিত্তি করে স্ট্যাম্প ডিউটিটা চেঞ্জ হতে থাকে, আর রেজিস্ট্রেশন ফিসটা একই থাকে। ঠিক আছে, এখানেই শেষ নয়, আপনাকে আরও কিছু এক্সপেন্স করতে হচ্ছে, আরও কিছু টাকা খরচ করতে হবে আলাদাভাবে। যেমন আপনি যে প্রপার্টিটা নিচ্ছেন, সেই প্রপার্টিটা সঠিকভাবে ঠিকঠাকভাবে আছে কি না, এই সম্পত্তিটা অন্য কারোর নামে বিক্রি করে দেওয়া হয়নি তো সেটা আপনাকে জানা দরকার। বা এর হিস্ট্রি কি, প্রপার্টিটা আপনি যদি সেকেন্ড হ্যান্ড প্রপার্টি কেনেন, তাহলে তার আপনার হিস্ট্রি চেক করতে হবে। ঠিক আছে, তার জন্য সার্চিং করতে হয় প্রপার্টি সার্চিং করতে গেলে একটা সার্চিংয়ের কস্ট লাগে। তারপর কি হচ্ছে, পেপার নোটিফিকেশান কস্ট। মানে আপনি একটা জিনিস নিচ্ছেন, একটা সম্পত্তি, প্রপার্টি, একটা ফ্ল্যাট, মানে বুঝতেই পারছেন, একটা সারা জীবনের মূলধন সঞ্চয় যেটা ছিল, সেই সঞ্চয়টা, সেভিংসটা আপনি একজনের হাতে তুলে দিয়ে আপনি একটা মাথা গোঁজার জায়গা নিচ্ছেন, তাহলে আপনাকে ভীষণ সিরিয়াসলি কাজগুলো করা দরকার। একটা পেপার নোটিফিকেশন করতে হয়, পেপারে জানাতে হবে আপনি এই প্রপার্টিটা কিনছেন, এই প্রপার্টির হকদার কেউ আছে, এই প্রপার্টি কি এর আগে কোনো বিক্রি হয়েছে, বা এর মালিক আছে, বা এটা সম্পর্কে কোনো অবজেকশন আছে এই প্রপার্টি সম্পর্কে কারো, সেটা জানিয়ে আপনাকে একটা পেপার নোটিফিকেশান করতে হবে, যেটা ইন ফিউচারে, ভবিষ্যতে আপনার কিন্তু এটা কাজে লাগবে। ইন কেস অফ যদি দেখা যায় এটা লিটিগেশনে পড়েছে, এই প্রপার্টিটা দেখা গেল এর আগে ওটা কেউ কিনে রেখে দিয়েছে বা বুক করে রেখে দিয়েছে, যেটা আপনি জানেন না, তখন কিন্তু আপনার এই ডকুমেন্টগুলো কাজে লাগবে আইনি লড়াই লড়ার জন্য। তো এইগুলো অবশ্যই করতে হবে। আপনাকে অনেক লয়ার কাজ করে দেবে, অনেক অ্যাডভোকেট কাজ করে দেবে, কপি পেস্ট করে, মানে ওদের কিছু ফরম্যাট বানানো থাকে, বেসিক আইডিয়া অনেকেরই থাকে না। এই জিনিসগুলো যদি সঠিকভাবে করে না রাখেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে ভুগতে হবে। অ্যান্ড মিসলেনিয়াস এক্সপেন্সেস অ্যান্ড যে সমস্ত কিছু আদার্স যে সমস্ত জেরক্স টেরক্স ইত্যাদি হাবিজাবি বহুত কিছু করাতে হয়, প্রচুর পেপার ওয়ার্ক থাকে, সেগুলো করাতে হয়। তার জন্য একটা অ্যামাউন্ট, সেটা খুবই সীমিত, সেটা খরচ করতে হয়। তারপর কি হচ্ছে, ড্রাফটিং কস্ট, আর যে দলিলটা তৈরি হবে সেল ডিডস, সেই সেল ডিডের জন্য একটা ড্রাফটিং করতে লাগে, ড্রাফটিংয়ের একটা খরচ লাগে, সেটা করতে হবে। অ্যাডভোকেট কস্ট,
অ্যাডভোকেট যে উকিল, অবশ্যই যখন একটা রেজিস্ট্রি করছেন অবশ্যই একজন রেজিস্টার্ড অ্যাডভোকেটকে দিয়েই আপনি রেজিস্ট্রি করান। কারণ আপনি এত টাকার সম্পত্তি কিনছেন, 30 লাখ টাকার সম্পত্তি কিনছেন, 25 লাখ টাকার সম্পত্তি কিনছেন, অ্যাডভোকেটকে যৎসামান্য যে পয়সাটা দিতে হয়, ভালো অ্যাডভোকেট তাকে পয়সাটা দিলে জিনিসটা আপনার ভালো কাজ হবে, ঠিক আছে। এছাড়া অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রোকারের থ্রুতে কাজ হয়, ওগুলোতে কি হয়, আপনি জিনিসটা হাতে পেলেন কিন্তু পরবর্তীকালে যখন প্রবলেমে পড়বেন তখন সে হাত তুলে দেবে, আপনাকে কাজটা করতে পারবে না। অতএব এইগুলো এক্সপেরিয়েন্স, অভিজ্ঞ লোকজন যারা আছেন তাদেরকে দিয়ে কাজ করানোটা বুদ্ধিমানের কাজ। এই এক্সপেন্সগুলো অনেক সময় অ্যাভয়েড করা হয়, মানে এড়িয়ে যাওয়া হয়, এই এক্সপেন্সগুলোকে ধরা হয় না, করে না, অনেকেই আছে করে না, করতে চায় না। পার্টিও বলে ভাই এত টাকা খরচা করছি, আবার এত টাকা খরচ করে এটা করা, একটু কমান, করুন ইত্যাদি ইত্যাদি, বা এটাকে বাদ দিন, করার দরকার কি আছে। কিন্তু না, এগুলো আগে করতে হবে। যদি কখনো আপনার প্রপার্টিটা, আপনার এই ফ্ল্যাটে কোনো রকম লিটিগেশন আসে, এটাই কিন্তু আপনাকে বাঁচাবে, আদারওয়াইজ আপনার বাঁচার কোনো চান্স নেই। প্রপার্টি আপনি টাকাও গেল, সম্পত্তিও গেল, দেখলেন আপনি আপনাকে ঘর ছুট করে দিল, বাড়ির থেকে হাঁটিয়ে দিল পুলিশ প্রশাসন দিয়ে, অর্ডার নিয়ে এসে, কোর্ট অর্ডার নিয়ে এসে, আপনার কিছু করার থাকবে না। এই কাগজগুলো থাকলে আপনি অ্যাটলিস্ট আপনার জায়গায় আপনার পক্ষে লড়তে পারবেন। তো এইগুলো করা অবশ্যই দরকার, এটা একটা খরচ। তো আমি টোটাল খরচ একসাথে একের পর এক বলে দেবো, তো সেক্ষেত্রে কতটা কি এক্সপেন্স হতে পারে আমি আপনাদের ডিটেলসে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে জানতে হবে যে আপনি একটা ফ্ল্যাট কিনছেন, সেই একটা প্রপার্টি আপনি কিনছেন, একটা কমপ্লেক্সে হতে পারে, সেটা কোনো স্ট্যান্ডালোন বিল্ডিং মানে সিঙ্গেল বিল্ডিংয়ে হতে পারে, সেটা কোনো সোসাইটিতে হতে পারে, কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে হতে পারে, যে কোনো জায়গায় একটা আপনি সম্পত্তি কিনলে এই ডকুমেন্টগুলো আপনাকে অবশ্যই নিতে হবে। এই ডকুমেন্টগুলো আমি ডিটেলসে পরে বলবো, এই ভিডিওতে বলবো না, এই ভিডিও অনেক বড়, আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিটের ভিডিও হয়ে যাবে, আপনিও বোর হয়ে যাবেন, আমিও বলতে বলতে বোর হয়ে যাব। তো যাই হোক, আমি জাস্ট জানিয়ে দিচ্ছি, ডকুমেন্টগুলোর নাম জেনে রাখুন। অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে। নেক্সট কী করতে হবে, পেমেন্ট রিসিপ্ট, আপনি যে পেমেন্ট দিচ্ছেন তার রিসিপ্ট কপি অবশ্যই থাকতে হবে, শুধু টাকা দিয়ে দিলাম সেটা করলে হবে না, রিসিভিং যে হচ্ছে তার রিসিপ্ট কপি অবশ্যই আপনাকে নিতে হবে। সেল এগ্রিমেন্ট, একটা সেল এগ্রিমেন্ট হবে, মানে সেল ডিড হওয়ার আগে একটা এগ্রিমেন্ট হবে, আপনি কি দফায় দফায় কীভাবে পেমেন্ট হবে, কি সিস্টেমে পেমেন্ট হবে, আপনি কি কি বেনিফিট পাচ্ছেন ফ্ল্যাট থেকে, প্রপার্টি কিনে, প্রপার্টির সাথে কি কমন এরিয়াস থাকছে, পার্কিং থাকছে কি না, এই সমস্ত ডিটেলস নিয়ে একটা সেল এগ্রিমেন্ট হবে। সেল এগ্রিমেন্টটা নিতে হবে। প্রপার্টির ট্যাক্স রিসিপ্ট নিতে হবে, প্রপার্টির যে ট্যাক্স ক্লিয়ার আছে, আপ টু ডেট আছে, এটা অবশ্যই খোঁজ নিতে হবে, না তো দেখা গেল 10 বছর 15 বছর 20 বছরের ট্যাক্স আপডেট হয়নি, আপনি ফেঁসে গেলেন। চুপচাপ ফ্ল্যাট কিনে নিলেন, দেখা গেল এবারে ট্যাক্স আপডেট হয়নি, সেই ট্যাক্সটা আপনাকে বিয়ার করতে হবে। একবার সেল হয়ে গেলে যে সেল করে দিল সে কিন্তু আর আপনাকে পাত্তাও দেবে না। আপনি যখন কিনছেন আপনাকে বুঝে শুনে কিনতে হবে, আপনার উকিল, এগুলো আপনার কাজ না, এগুলো আপনার উকিলের, অ্যাডভোকেটের কাজ, তিনি এগুলো দেখে নেবেন, আদারওয়াইজ আপনি ভুক্তভোগী হবেন, অ্যাডভোকেটের পয়সা নিয়ে চলে যাবে, মাঝখান থেকে কি হলো না, বাকি পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে। নেক্সট কী করতে হবে, একটা সেল ডিড হতে হবে, বিক্রি যে হতে তার একটা দলিল হতে হবে, কপি অফ বিল্ডিং প্ল্যান, যে বিল্ডিং হয়েছে সেটা আদৌ স্যাংশন করে হয়েছে কিনা, তো সেই বিল্ডিংয়ের একটা যেমন হচ্ছে আপনি কমপ্লেক্সে যদি হয় বিভিন্ন ধরনের প্ল্যান, যেমন একটা মাস্টার প্ল্যান, পুরো প্রজেক্টের একটা মাস্টার প্ল্যান থাকে, আপনার বিল্ডিংয়ের একটা প্ল্যান থাকে, তো আপনার বিল্ডিং প্ল্যান নিতে হবে, আপনার প্রজেক্টের প্ল্যান নিতে হবে, এই প্ল্যানগুলো আপনাকে অবশ্যই কপি নিতে হবে। নেক্সট হচ্ছে কমপ্লিশন সার্টিফিকেট, প্রজেক্টটা যে কমপ্লিট হয়েছে কমপ্লিশন সার্টিফিকেট আপনাকে কালেক্ট করতে হবে। নেক্সট প্রুফ অফ পেমেন্ট অফ স্ট্যাম্প ডিউটি, আপনি যে স্ট্যাম্প ডিউটি গভর্নমেন্টকে পেমেন্ট করছেন সেই স্ট্যাম্প ডিউটির একটা প্রুফ রিসিপ্ট থাকবে, সেই প্রুফ রিসিপ্ট আপনার কাছে রাখতে হবে। অ্যান্ড পসেশন লেটার নিতে হবে, পসেশন লেটার মানে আপনি যে ওই বিল্ডিংয়ে থাকবেন, থাকার জন্য আপনাকে প্রমোটার আপনার থেকে টাকা নিয়েছে, ডেভেলপার আপনার থেকে টাকা নিয়েছে, আপনি তার বিনিময়ে আপনি সম্পত্তিটা পাচ্ছেন, ফ্ল্যাটটা পাচ্ছেন, তো তার সাথে সাথে আপনাকে একটা পসেশন লেটার, আপনি ওখানে থাকতে পারবেন তার জন্য, থাকার জন্য আপনাকে একটা, আপনি যে ঢুকতে পারবেন ফ্ল্যাটে তার জন্য পসেশন লেটার দেয়, সেই পসেশন লেটারটা নিতে হবে। আর একটা ইম্পর্টেন্ট যেটা অকুপাইং সার্টিফিকেট, এটা লোকাল
কর্পোরেট লোকাল যে বডি থাকে, গভর্নমেন্ট বডি, সেখান থেকে এটাকে ইস্যু করা হয়। এটা দেখে প্রজেক্ট আদৌ কমপ্লিট হয়েছে এবং সেটা বসবাসের যোগ্য কিনা, যতক্ষণ না সেটা বসবাসের যোগ্য বলে সঠিকভাবে সার্টিফিকেট পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেটা না নেওয়াই ভালো। সেই প্রপার্টি নিলে অনেক ধরনের সমস্যা আসতে পারে, কারণ আপনি দেখবেন আপনি জল পাচ্ছেন না বা আপনি আদার্স ইলেকট্রিসিটি সার্ভিস পাচ্ছেন না ঠিকঠাক মতো, তো আপনি সেগুলো অ্যাপ্লাইও করতে গেলে সমস্যায় পড়বেন, আর আপনি ডেভেলপারের এগেনস্টে কেস করতে গেলেও সমস্যায় পড়বেন, কারণ আপনাকে তখন কোর্ট বলবো আপনি এগুলো দেখে নেননি কেন। তো এগুলো আপনার দেখে নেওয়ার দায়িত্ব, এই প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে দেখে নিতে হবে, আদারওয়াইজ আপনি যে কোনো সময় যে কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। চলুন আসুন এবারে আমরা টোটাল খরচ কি পড়বে আমরা সেটা নিয়ে একবার আলোচনা করি। এটাই মেন মুদ্রা এই ভিডিওর, স্ট্যাম্প ডিউটি। হ্যাঁ, ভিডিওটা স্কিপ করে আপনি দিতেই পারেন, কিন্তু স্কিপ করলে কি হবে, এই জিনিসগুলো টোটাল আপনার জানা দরকার। থরলি যতক্ষণ না আপনি নিজে বুঝছেন, নিজে জানছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আপনার লয়ারকে যথোপযুক্তভাবে আপনার লয়ারের সাথে কথা বলতে পারবেন না, আইনজীবীর সাথে। তো আইনজীবীও আপনার থেকে দেখবেন ফায়দা নিচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এমনভাবে জিনিসগুলো জানুন যাতে আপনার থেকে কেউ আনডিউ অ্যাডভান্টেজ, যা আপনার থেকে পাওনা নয় কারোর, সে আপনার থেকে সেটা যেন না নিতে পারে, সেগুলো আপনাকে বুঝতে হবে। জেনুইন যেটা প্রাপ্য যার, সেটাই নিক, সেটাই কাম্য। তো আমাদের ভিডিও করার উদ্দেশ্য সেটাই, যার যেটা যথোপযুক্তভাবে জেনুইন পাওনা সেটা আপনি তাকে বুঝিয়ে দিন, সেখান থেকে না কম না বেশি। আপনিও আপনার কাজটা বুঝে নিন, ও না কম না বেশি। চলুন, স্ট্যাম্প ডিউটি কী পে করতে হচ্ছে। রেজিস্ট্রেশন করা মানে যে কোনো জায়গায় রেজিস্ট্রি করেন মানে আপনাকে গভর্নমেন্টকে স্ট্যাম্প ডিউটি দিতে হবে। আর স্ট্যাম্প ডিউটি যতক্ষণ দিচ্ছেন আপনার প্রপার্টি গভর্নমেন্ট দ্বারা নথিভুক্ত হচ্ছে না, আর যতক্ষণ না গভর্নমেন্ট দ্বারা নথিভুক্তকরণ হচ্ছে গভর্নমেন্টের খাতায় আপনার নাম উঠবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হচ্ছে, 6% অন মার্কেট ভ্যালু ইন মিউনিসিপ্যাল এরিয়াস, কর্পোরেশন এরিয়াস। কলকাতায় যে সমস্ত মিউনিসিপ্যাল এরিয়াস আছে, কর্পোরেশন এরিয়াস আছে, ভাগাভাগি আছে, সবেতেই একটাই পার্সেন্টেজ আছে, 6% টোটাল ভ্যালুর ওপরে। যদি ধরুন 1 লাখ টাকার সম্পত্তি হয় তাহলে আপনাকে 6,000 টাকা স্ট্যাম্প ডিউটি দিতে হবে। এবার কি হচ্ছে, 1% অ্যাডিশনাল স্ট্যাম্প ডিউটি ইন বোথ আরবান অ্যান্ড রুরাল এরিয়াস ইন দ্য মার্কেট ভ্যালু এক্সিড ₹1 crore। যদি 1 কোটির ওপরে সম্পত্তির ভ্যালু হয়, 1 কোটির ওপরে সম্পত্তির ভ্যালু হলো, সেক্ষেত্রে আরও 1% বেশি, মানে 1 লাখে আপনি 6,000 দিচ্ছিলেন, তখন কাউন্ট হবে, হিসেবটা হবে কত, 1,07,000 টাকা করে হিসাবে। এবার 1 কোটি মানে আপনি যত অ্যামাউন্ট হচ্ছে হিসেব করে নিলে সেটাই পাবেন। আমি পরে হিসেবটা দেখাচ্ছি, একটা হিসেব করা আছে, আমি পরে দেখাচ্ছি। তাহলে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে কত, 6% হিসাবে পেমেন্ট করতে হচ্ছে, বিলো 1 crore। 1 কোটির নিচে হলে 6% হিসাবে আপনাকে পে করতে হচ্ছে, আর 1 কোটির ওপরে সম্পত্তির ভ্যালু হলে তাহলে আপনাকে পেমেন্ট করতে হচ্ছে 7% হিসাবে। বুঝতে পেরেছেন আশা করি। নেক্সট আসুন রেজিস্ট্রেশন ফিস সব ক্ষেত্রেই কিন্তু একটাই, 1%। টোটাল যা প্রপার্টির ভ্যালু হবে সেই প্রপার্টির ভ্যালুর ওপরে সম্পত্তির যে ভ্যালু হচ্ছে তার উপরে 1% হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফিস দিতে হচ্ছে। 1% মানে 1 লাখে 1,000 টাকা। 1 লাখে 1,000 টাকা। 1 কোটিতে কত হচ্ছে, 1 কোটিতে 1 লাখ টাকা। বোঝা গেছে? এত অবধি দুটো পার্টে খরচ হলো, একটা হচ্ছে স্ট্যাম্প ডিউটির খরচ পেলেন, এবার হচ্ছে রেজিস্ট্রেশন ফিস যেটা হচ্ছে গভর্নমেন্টকে পে করতে হচ্ছে, সেটা হচ্ছে 1% একটা ভ্যালু আপনাকে দিতে হচ্ছে। হ্যাঁ, এখন আপনি যদি কোনো প্রপার্টি রেজিস্ট্রেশন করেন পশ্চিমবঙ্গে, সেখানে একটা ছাড় দিচ্ছে গভর্নমেন্ট থেকে, বলছে স্ট্যাম্প ডিউটি রেট রেমিটেড টেম্পোরারিলি, অল্প কিছু দিনের জন্য। যদিও এটা লাস্ট 2 ইয়ার্স ধরে এই অফারটা চলছে, এই সুযোগটা দেওয়া হচ্ছে, ওই করোনার জন্যে সরকার থেকে এই ছাড়টা দিয়েছিল, সেটাই কন্টিনিউ হচ্ছে বাই 2%, মানে 2% আপনি স্ট্যাম্প ডিউটির উপর ছাড় পাবেন। আর একটা আইজিআর রেট রিডিউস করে, আইজিআর রেট রিডিউস হচ্ছে 10% পর্যন্ত, ঠিক আছে। তো সেক্ষেত্রে 30শে জুন পর্যন্ত এই অফারটা ভ্যালিড, কিন্তু 2024-এ মানে পরের বছরের জুন মাসের 30 তারিখ পর্যন্ত এই অফারটা আপাতত ভ্যালিড। এর মধ্যে আপনি যদি কোনো রকম রেজিস্ট্রি করান, রেজিস্ট্রিতে স্ট্যাম্প ডিউটি যেটা হচ্ছে, এই যে স্ট্যাম্প ডিউটি বলেছেন 6%, এখানে আপনি 2% ছাড় পাবেন, 2%, মানে আপনাকে পেমেন্ট করতে হবে 4% হিসাবে। বুঝতে পারলাম? একটা হিসাব আমি আপনাকে দেখাই, দেখুন, ফ্ল্যাট ভ্যালু 50 lakhs, কোনো একটা ফ্ল্যাট কিনছে কেউ, সেই ফ্ল্যাট ভ্যালু হচ্ছে 50 লক্ষ টাকা, তখন তাকে স্ট্যাম্প ডিউটি কত টাকা পে করতে হচ্ছে, দেখুন স্ট্যাম্প ডিউটি পে করতে হচ্ছে, ফ্ল্যাট 50 লাখ টাকা হিসাবে স্ট্যাম্প ডিউটি হচ্ছে 6%-এর হিসাবে আপনাকে পে করতে হচ্ছে 3 লাখ টাকা,
3 লাখ রুপিস স্ট্যাম্প ডিউটি। আর রেজিস্ট্রেশন ফিস কত? 50 লাখের রেজিস্ট্রেশন ফিস হচ্ছে আপনার 1% হিসাবে 50,000 টাকা। তাহলে টোটাল আপনি কত পে করছেন? 3,50,000 টাকা। ওকে, নাও পে আফটার ডিসকাউন্ট। এখন যে ডিসকাউন্টটা চলছে 2%, 2% ডিসকাউন্ট হওয়ার পরে 50 লাখ প্রপার্টি ভ্যালু 50 লাখই থাকছে, আপনি 3 লাখ টাকা পেমেন্ট করতে হতো আপনাকে, আপনি 1 লাখ টাকা ছাড় পাবেন। ডিসকাউন্ট পেয়ে আপনাকে 2 লাখ টাকা পেমেন্ট করতে হচ্ছে। রেজিস্ট্রেশন ফিসটা সেমই থাকছে, কোনো ডিসকাউন্ট এখানে নেই, 50,000 টাকা। হ্যাঁ, এখানে হচ্ছে এরিয়ার টোটাল ভ্যালুয়েশনের উপর একটা ছাড় আছে, সেটা একটা সামান্য অ্যামাউন্ট, সেটা এক্স্যাক্ট হিসাব এখানে করলাম না, ওটা পরে জানিয়ে দেওয়া হবে। এটা কি বলছে? টোটাল হচ্ছে আফটার ডিসকাউন্টের পরে আপনি 2,50,000 টাকা পে করছেন, 1 লাখ টাকা সেভ করছেন 50 লাখ টাকার প্রপার্টিতে। এখানে 3.5 লক্ষ টাকা পে করা উচিত, এখানে আপনি 2.5 লক্ষ টাকা পে করে স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফিজ, মানে গভর্নমেন্টের যে পাওনাগন্ডা আপনি মিটিয়ে দিতে পারছেন। এগুলো গভর্নমেন্টের হচ্ছে। আচ্ছা, ফ্ল্যাট ভ্যালু 1.5 কোটি, 1.5 crore, 1.5 কোটি, যদি 1 কোটির বেশি যদি হয় সেক্ষেত্রে 1% বেশি হয় বলেছিলাম। সেক্ষেত্রে কী হচ্ছে, ধরুন স্ট্যাম্প ডিউটি আপনার আসবে কত? 7% হিসাবে। দেখুন এখানে আমি বলে দিয়েছিলাম না, 6%, 1% অ্যাডিশনাল স্ট্যাম্প ডিউটি, বোথ আরবান অ্যান্ড রুরাল, 1 কোটির ওপরে 1% প্লাস হবে। সেটা আমি এখানটায় হিসাব একটা কী আছে, স্ট্যাম্প ডিউটি দিতে হচ্ছে আপনাকে কত? 10,50,000 টাকা। ওকে, 7% হিসাবে, প্লাস রেজিস্ট্রেশন চার্জ কত পড়ছে? 1,50,000 টাকা। টোটাল কত আপনাকে পে করতে হচ্ছে? 1.5 কোটির প্রপার্টিতে গভর্নমেন্ট নেবে আপনার থেকে 12 লক্ষ টাকা, মানে গভর্নমেন্টকে পে করতে হবে 12 লক্ষ টাকা। নাও পেইং, এখন কি পে করতে হবে? এটা নর্মাল রেট, এখন পে করতে হবে আফটার ডিসকাউন্ট, যেহেতু ডিসকাউন্ট চলছে 2% ডিসকাউন্ট দিয়ে 5% হিসাবে স্ট্যাম্প ডিউটি পে করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনার পেমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 7,50,000 টাকা, 7,50,000। বুঝতে পেরেছেন? প্লাস রেজিস্ট্রেশন ফিস কত? 1%, মানে 1.5 কোটির 1% হিসাবে 1.5 লক্ষ, 1,50,000 টাকা। তাহলে টোটাল দিতে হচ্ছে কত? 7,50,000 প্লাস হচ্ছে আপনার 1.5 লক্ষ টাকা, মানে টোটাল আপনাকে 9 লক্ষ টাকা পেমেন্ট করতে হচ্ছে। দেখুন এখানে সেভিংস কতটা আপনার হচ্ছে, যেখানে আপনার গভর্নমেন্টকে টোটাল পে করতে হচ্ছে 12 লক্ষ টাকা, সেখানে টোটাল আপনার কস্টিং চলে আসতে 3 লাখ টাকা লেস দিয়ে 9 লক্ষ টাকা অ্যাপ্রক্স। ঠিক আছে, স্লাইট এদিক ওদিক হতে পারে ওই এরিয়ারের কস্ট জন্য, এই কস্টটার জন্য, আইজিআর কস্ট জন্য, সার্কেল রেট আর আইজিআরের 10% যে রিডাকশান আছে তার জন্য একটা স্লাইট লেস অ্যামাউন্ট হবে। তো আপনি এই অ্যামাউন্টটা ধরে চলতে হবে। তো এখন আশা করি আপনার ক্লিয়ার হলেন ব্যাপারটা। এরপর হচ্ছে আপনি ফার্স্ট বলেছিলাম সার্চিং কস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট বলেছিলাম। সার্চিং কস্ট, পেপার নোটিফিকেশান কস্ট, মিসলেনিয়াস এক্সপেন্স, ড্রাফটিং কস্ট, অ্যাডভোকেট কস্ট, এটসেট্রা, এগুলো নিয়ে আপনাকে একটা মোটামুটি একটা পার্সেন্টেজ টোটাল যে ভ্যালুয়েশান, যদি হাই ভ্যালুর প্রপার্টি হচ্ছে 50 লাখ, 1 কোটি, এই সব ক্ষেত্রে কি হয় দেখা যাচ্ছে মোটামুটি 1 থেকে 2% হিসাবে টোটাল যে অ্যাডভোকেটের কস্ট ফস্ট সমস্ত কিছু নিয়ে 1 থেকে 2% হিসাবে আপনাকে খরচ ধরে চলতে হবে। ঠিক আছে, এটা মোটামুটি নর্মালি ভালো যারা উকিল, আরও যারা অনেক দামদার অনেক বড় উকিলকে দিয়ে করাবেন তো সেক্ষেত্রে চার্জটা আরও হাই হবে। তো অন অ্যান এভারেজ যেটা গড়পড়তা কারবার আর কি, গড়পড়তা যারা করে থাকে সাধারণভাবে মোটামুটি ভালো যেটা হবে সেটা হচ্ছে আপনি 1% থেকে 2%-এর মতো খরচ আপনাকে ধরে রাখতে, 1 কোটি টাকার প্রপার্টিতে আপনি ধরে রাখতে হবে 1-1.5 লাখ 2 লাখ টাকার মতো আপনার কিন্তু খরচ হবে। আর এটা হওয়া ভালো, এটা হলে আপনারই ভালো হবে। আর ছোটো অ্যামাউন্টের প্রপার্টি হলে ধরুন 10 লাখ 20 লাখের, সেক্ষেত্রে পার্সেন্টেজে নর্মালি কাজ করে না সবাই, যেটা কাজ করে থাকে ওই একটা থাপগার রেট করে নেয় যে আমার টোটাল এই এক্সপেন্স এত, আমার লোকজন থাকবে, তারা এই সমস্ত কাজগুলো করবে, দেখবে, ড্রাফটিং সব করে দেবে, তার একটা অ্যামাউন্ট নিয়ে নেয়। ঠিক আছে, তো সেটা ডিপেন্ড অন কোন অ্যাডভোকেট উকিল কেমনভাবে কাজ করবে তার উপরই নির্ভর করছে। এছাড়া মার্কেটে আপনাকে আরও জলের দরে করে দেবে, কিন্তু জলের দরে আপনি তেমনই জিনিস পাবেন, জলের দরে করতে যাবেন না। হ্যাঁ, তাহলে বেশি পয়সা দিয়ে আপনি বেকার লোককে দিয়ে কাজ করাবেন সেটাও আমি বলবো না। আপনি বিচার বিবেচনা করে ভালো পরিচিত লোককে দিয়েই কাজ করাবেন, যাতে আপনার ভবিষ্যতে কখনো সম্পত্তি রিলেটেড কোনো সমস্যা হলে যাতে অ্যাটলিস্ট
আপনার জায়গাটা অনেক স্ট্রং থাকে, কোনো রকমভাবে সমস্যায় পড়তে আপনাকে না হয়, সেটা মাথায় রেখেই আপনাকে কাজ করাতে হবে। কিনে তো ফেললেন প্রপার্টি, কিন্তু কিনে ফেলার পরে হচ্ছে অনেক ব্যাপার থাকে, এই সমস্ত ব্যাপারগুলো লিটিগেশনে পড়তেই পারেন। লিটিগেশনে পড়া মানেই আপনার প্রপার্টি কিন্তু সমস্যায় ফেসে যাবে। তো সেক্ষেত্রে এই ডকুমেন্ট, প্রত্যেকটা ডকুমেন্ট আপনার কাছে ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে কালেক্ট করতে হবে। আদারওয়াইজ আপনার কাছে বিভিন্ন ধরনের বিপদ, বিভিন্ন ধরনের সমস্যা, একটার পর একটা কাজ করতে যাবেন, আপনার কাজে বাধা পড়বে। মিউটেশন করতে যাবেন, বাধা পড়বে। মিউটেশন আপনার নামে করতে গিয়ে সমস্যায় পড়বেন। এই ডকুমেন্টগুলো গুছিয়ে রেডি করে রাখলে মিউটেশনও আপনার প্রোডাক্টসে হয়ে যাবে। তো এটা একটার পর একটা সিকোয়েন্স, ঠিক আছে? তো একটার পর একটা যে ডকুমেন্টসগুলো বলে দিলাম, এগুলো করে গুছিয়ে কাজটা করলে আপনার কাজটা যথোপযুক্ত হবে। অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক টাইম দিলেন, দিয়ে ভিডিওটা দেখলেন। একটা 20 মিনিট প্লাস ভিডিও হয়ে গেছে। যাই হোক, এটা আপনাদের কাজে লাগবে, দেখা দরকার প্রত্যেকটা মানুষের, যারা কলকাতায় নিজস্ব মানে মেহনত করা পয়সা দিয়ে জিনিস কিনছে, তো তাদেরকে অবশ্যই এগুলো দেখে নেওয়া উচিত। হ্যাঁ, আদারওয়াইজ আপনারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, ফেস করতে হতে পারে। এগুলো করে নিলে অনেকটা সমস্যা লেস হবে। তো এই বলে এখানে ভিডিওটা সমাপ্ত করছি। ধন্যবাদ, আপনারা ভিডিওটা দেখলেন।